বলো আজকে ডেমো কেউ দেবে? ইন্দ্রাণী দিয়ে দাও ডেমোটা। না একবার দিলে ভয়টা কাটবে না, বুঝলে? টেনশনে হয়তো দিচ্ছ না অনেকে। আগে দিয়ে দেখো, তোমাকে তো এই জায়গাটা ফেস করতে হবেই। এটা ছেলেদের মধ্যেই এখনো অনেকে দেয়নি, কি আর বলবো। যারা দেবে তাদের উপকার হবে, যারা দেবে না তারা অ্যাডমিশন কি জন্য নিলাম আমি এটা বুঝতে পারছি না। ইন সার্ভিসদের বিষয়টা আলাদা, কিন্তু ফ্রেশারদের তো এগুলো দেওয়া উচিত। ইন্দ্রাণী দেবে নাকি আজ ডেমোটা? তুমি বললে আজকে দেবো। একজন অন্তত দাও, ক্লাসটা ভালো লাগবে শুরুটা করতে। এবার প্রতিদিন যদি এরকম করো তাহলে কি হবে বলো? সেট পড়াবো আজকে, সেট। কারো কোনো কথাই নেই। মেসেজ করে দিই, ইকুইপমেন্ট নেই স্যার, সানডে থেকে দেবো। বেশ, সানডে সানডে করে একবারে পরীক্ষাটা যেন পার করে দিও না, তাহলেই হয়। আর কেউ? আর তো মোটামুটি বাকিরা দিয়েছে। কি বলছে গো? আচ্ছা, যা ভালো হয় করো, ঠিক আছে। আরে বাইরে আছো, বাইরে থাকো, যা খুশি করো। নতুনদের মধ্যে কেউ আছো দেবে, ডেমো দেবে? প্রণব, প্রণব। হুম। আমি স্যার 2-1 দিনের মধ্যে তৈরি করছি, একটা ডেমো দিয়ে দেবো স্যার। তৈরি করছো করো, আমি তো বলেই যাচ্ছি তৈরি করো, তৈরি করছো না তোমরা কি? স্যার একটু আমাকে 2-4টা বলে দিন কেন, তাহলে আমি একটু তৈরি করবো এগুলোর মধ্যে। একটু টপিকটা বলে দেন। ওইটা করো না, ওই গোলকের ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখাতে পারবে? বেশ, আমি এটা নোট করছি স্যার, পরের দিন প্রুফ করবো স্যার। ক্ষেত্রফল আর আয়তন, গোলকের বেশ বেশ, ক্ষেত্রফল ওই দুটো করবো স্যার। দুটোর মধ্যে একটা করে দেবে। বেশ ওই, বেশ বেশ বেশ। কি বারে বলুন স্যার? এইবারে সানডে দিও, সানডে ডেতে হবে। আচ্ছা সানডে ইন্দ্রাণী কখন দেবে বলছো, রাতে না দিনে? তাহলে একসঙ্গে করে দেবো। কে স্যার আমার দিনের বেলায়? বেশ, কখন বলে দেখুন। সকালে, সকালে মানে 11টা, তাই তো? বেশ তাই হবে। বেশ বেশ, তাহলে 11টা দিও, 11টা। ঠিক আছে। সেই গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা স্যার, ওটা তো স্যার মানে ইন্টারভিউর জন্য হলো, কিন্তু ডেমোর জন্য ওটা তো মেন উদ্দেশ্য নয় যে ওটা প্রুফ করে দিলে ডেমোটা নেওয়া হয়ে গেল। মানে ডেমোটা তো একটা ক্লাস যেমন ইন্ট্রোডাকশন থেকে শুরু করে, মানে সেটার উপর জোর দিতে হবে না যে কিভাবে। গ্রুপটা যখন করতে যাবে না তখনই তোমার সবকিছু বেরিয়ে আসবে। আচ্ছা 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 আচ্ছা, মানে ও বলতে চাইছে স্যার ডেমো যদি শুরু করে তাহলে গোলক দিয়ে শুরু করবে, তাহলে 5 মিনিটে তো কমপ্লিট হবে না টপিকটা। কমপ্লিট না হোক, তুমি যতটা পড়াবে ততটা যেন হয় ঠিকঠাক। মানে স্যার এখন স্যার মানে ডেমো তৈরি করছি তো নিজে নিজে, মানে বই টই দেখে। স্যার যেটা প্রবলেম হচ্ছে যে একটা টপিককে মানে আমি স্টুডেন্টদের সামনে বা যারা বোর্ডের মেম্বার বসে থাকবেন ওনাদের সামনে আমি কি এমন ওয়ার্ড ইউজ করলে বা কি সেন্টেন্স ইউজ করলে জিনিসটা আমার কাছে কৌতূহল হয়, মানে ওনাদের কাছে ইন্টারেস্টিং লাগে। মানে এই জিনিসগুলো স্যার মানে যদি একটু হেল্প পেতাম মানে খুব ভালো হতো। আর যে কোনো প্রুফের ক্ষেত্রে অত দূর তো যাওয়াই যাবে না, মানে আগে তো আমাকে একটা কনসেপ্ট, আমি যদি সাপোজ সেটের ব্যাপারটা বলি তাহলে তো আমাকে সেটের কনসেপ্টটা দিতে হবে কিছু বাস্তব। ধরো তোমাকে বলা হলো তুমি গোলকটা স্কুলে ক্লাস 10 এর সিলেবাস, তাই তো? গোলকটা তুমি ক্লাসে কিভাবে পড়াবে স্টুডেন্টদের, তুমি কি বলবে বলো?
বলো। যে তোমরা আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছো, যে বল, ফুটবল, এই ধরনের বস্তুগুলোকে আমরা গোলক বলবো, এরকম করে হয়তো বলবো স্যার। একটা ত্রিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, তাই তো? সেই ধরনের বস্তুগুলোকে আমি বা আমরা গোলক হিসাবে পরিচিত। যেমন ফুটবল, কোনো একটা ওই শর্ট পাট থ্রো করা হয় ওই ধরনের বল, বা একটা ফাঁপাও হতে পারে সেই বলটা, প্লাস্টিকের কোনো বল, বা গ্লোব তোমরা দেখেছো স্কুলে আছে, এগুলো হচ্ছে গোলকের উদাহরণ। এবার এই গোলকের চারিপাশের মানে সমগ্র একটাই তল হয়, সেটা বলবে। সেই তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। কীভাবে হচ্ছে বইয়ে দেখবে দেওয়া আছে এটা। ওই লাট্টুর মতো আস্তে আস্তে কি সুতো বা দড়ি জড়িয়ে নেওয়া হয় পুরোটা, বুঝতে পেরেছো? একটা মাথায় পিন দিয়ে ওইভাবে পুরোটা দড়ি জড়িয়ে নেওয়া হবে। টোটাল যতটা লেন্থের দড়ি লাগলো ওই জায়গাটা কভার করতে ফুটবলটাকে, এবার ওই লেন্থটা দিয়ে চারটে ছোটো ছোটো গোলক এমনভাবে ওই দড়িগুলো পাক দিয়ে দিয়ে বৃত্তাকার ফর্মে নিয়ে আসা হলো, যাতে করে টোটাল দেখবে তোমার যে দড়িটা শেষ হয়ে যাবে এবং চারটে ওই বৃত্তাকার তল তৈরি হবে, বুঝতে পেরেছো? তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কি πr², এবার চারটে যে সিমেট্রিক টাইপের হবে, টোটাল দড়িটা লেন্থটা তুমি শেষ করেছো ওখানে। তাহলে 4πr² হয়ে যাচ্ছে। গোলকের মধ্যে পার্থক্য যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? কি বলছো? বৃত্ত আর গোলকের মধ্যে তখন যদি জিজ্ঞাসা করে যে পার্থক্য গুলো কি, তাহলে মেন মেন কি কি বলবো? প্রথমেই তুমি বলবে যে আচ্ছা আমি এটা একটু ভিডিওটা একটু দিই। স্যার বৃত্ত তো 2D আর গোলক তো 3D, ওটা একটা মেন পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, এটা মেনে রাখতে পারি। বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক আর তোমার গোলক হচ্ছে কি ত্রিমাত্রিক, তাই তো? এবার বলো। আচ্ছা, বৃত্তকে 3 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করলে পরে গোলক তৈরি হবে। কি বলছো? বৃত্তকে 3 ডাইমেনশনে যদি রিভলিউশন করি তাহলে গোলক তৈরি হবে। হ্যাঁ, বৃত্তকে ঠিকই বলেছো, যে মিডল বরাবর দেখবে না রিভলিউশন বৃত্তকে করলে গোলক তৈরি হয়। কে বলেছে? অর্ধ বৃত্তকে করলেই হবে। ইলিপসের কথাটা বলি, দাঁড়াও আমি একটু লিখি, আমি পেনটা পাচ্ছি না। হ্যাঁ স্যার, বলছিলাম যে ক্লাস 10 এর বাচ্চাকে ধরে সেই হিসাবে বললে ভালো হবে। ক্লাস 10 এর বাচ্চাকে কিভাবে বোঝাবো সেই হিসাবে মানে সহজ করে বললে ভালো হবে আর কি। দাঁড়াও আমি পেনটা খুঁজে পেয়েছি। মানে গোলকটাকে ওপর থেকে আমরা যদি দেখি, মানে গোলককে আমরা সম্পূর্ণ গোলকটাকে আমরা দেখতে পাবো না, কিন্তু বৃত্তের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বৃত্তটাকে দেখতে পাবো। এটা একটা পয়েন্ট হতে পারে। এই দেখো, তুমি রিভলিউশনের বিষয়টা বলছো তো, ইলিপসে দেখবে আগে আমি বলেছি ক্লাসে, এই যে মেজর অ্যাক্সিস আছে না, এই মাথায় একজন একটা দড়ি, এটা দড়ি ধরো, এই দড়িটাকে এইভাবে যদি আমরা এই বুঝতে পারছি, আমি এইভাবে যদি মানে ঘোরাই, যে ঘোরা রিভলিউশন ব্যাপারটা বলছি, এইভাবে যদি করি দেখবে একটা বৃত্ত তৈরি হয়, তাই না? এইভাবে যদি সে খেলনাগুলো ছিল না, এইভাবে যদি পাক দেওয়া হয় বা এইভাবে দেখবে একটা বৃত্ত ফর্ম করবে, বুঝতে পেরেছো? স্যার ইলিপসকে যদি রিভলিউশন করেন তাহলে পরে বৃত্ত কি করে হবে? আপনার আরে মেজর অ্যাক্সিস বডি হওয়া উচিত না, ঠিক আছে? মেজর অ্যাক্সিস ইলিপসয়েড হবে তখন, আর অর্ধবৃত্তকে রিভলিউশন করলে ইলিপসয়েড হবে, ইলিপসয়েড। হ্যাঁ আমি তো সেটা বলছি, মানে ডিম্বাকৃতি একটা কিছু করতে হবে। আমি এটা স্ফিয়ার বললাম, স্ফিয়ার, গোলক বললাম, গোলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গোলক বললাম, সরি। ইলিপসের মেজর অ্যাক্সিস বরাবর যদি এইভাবে রিভলিউশন করো তাহলে গোলক তৈরি হয়, গোলক। না স্যার, বলছি কিনা যে ক্লাস 10 এ তো ইলিপসের ধারণা তো নেই, মানে যদি বলে একটা 10 এর কোনো ছাত্রীকে বোঝাতে, তাহলে তখন আমি সহজ করে কি বোঝাবো? কোন বৃত্তটা? হ্যাঁ, বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য। 2D আর 3D ওইটা ধারণাটা আনার চেষ্টা করতে হবে, মানে 2D টা কেমন ফিগারে আসছে আর 3D টা কেমন বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে। যদি বৃত্তটা একটা 2D ফিগার হয় তাহলে দেখো একটা রুটিকে ভাবে যে একটা রুটি একটা বৃত্ত, তাই রুটিটা তুমি যখন এটা আমি মেঝে ধরছি বা প্লেন ধরছি, রুটিটা দেখো যখন এই প্লেনের বা মেঝের উপর রাখবো, সম্পূর্ণ অংশটা কিন্তু এখানে রুটির সমস্ত অংশ প্লেনের উপর দেখো রয়ে যাবে, তাই না? কোনো অংশ বাদ যাবে না, দেখো সমস্ত অংশটা এখানে কভার করবে, এটা প্লেন মেঝেটা, তলের উপর রুটিটা কিন্তু রাখা যাবে, কিন্তু একটা গোলককে তুমি রাখো 3 ডাইমেনশন ফিগার হওয়ার জন্য শুধুমাত্র এই নিচের পোর্শনটুকু তুমি পাবে, বাকি অংশটা কিন্তু শূন্য থাকবে, ঠিক বলছি? এই অংশটা পাবে। আর একটা স্যার এমনি মানে বাস্তব জীবনের সাথে যদি উদাহরণ দিয়ে বলি, মানে যদি বলি যে আমরা রুটি করি, তখন রুটির প্রথমে আটাটাকে আমরা একটা মানে মানে যে আকৃতি মানে প্রথমে রাখি ওটাকে গোলক বলবো, এবং যখন রুটিটা হয়ে যায় তখন ওটা বৃত্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ব্যাস বরাবর দেখবে একটা গোলককে প্লেন দিয়ে কাট করে না, তখন তো গোলক তৈরি হয়, এই বৃত্ত তৈরি হয়, তাই না? হ্যাঁ, একটা গোলককে যদি একটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করানো হয় তাহলে একটা সার্কেল তৈরি হবে। এইভাবেই বলবে, এটা যেটা বললাম যে এটা এক্স ওয়াই প্লেনের মধ্যে সম্পূর্ণটা থাকবে। আর স্যার বলছি, দৈর্ঘ্য প্রস্থের কোনো ব্যাপার থাকে? গোলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকে, আর বৃত্তের দৈর্ঘ্য প্রস্থ থাকে, এরকম কিছু হয়?
হ্যাঁ, বৃত্তে তুমি দৈর্ঘ্য প্রস্থ মানে কি, দৈর্ঘ্য প্রস্থ ওইভাবে তো হয় না, তুমি যেটাকে তোমাকে সেপারেট করতে হবে এটাকে। এইটা তুমি ধরো দৈর্ঘ্য ধরলে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম হবে, তাই না এক্ষেত্রে। এবার ওই জন্য ব্যাসার্ধটা ধরা হয়, মানে অ্যাকচুয়ালি বিষয়টা ওই রকমই, কিন্তু ভাবনাটা একটু আলাদা। এটা এক্স ওয়াই প্লেনের উপর এটা ব্যাসার্ধ হিসেবে ধরা হয়। ডিস্টেন্স রেডিয়াস, এটা একটা ডিস্টেন্স। এখানে তো ফর্মুলা এই নয় যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। আলটিমেট এটা বিষয়টা ওরকমই দাঁড়াবে। এক্স ওয়াই প্লেনে যখন নেবে দেখবে একটা পয়েন্ট যদি আমি নিই, তাহলে এক্স এর একটা ভ্যালু আসবে, ওয়াই এর একটা ভ্যালু আসবে, বুঝতে পেরেছো? আর বলো, কিন্তু এইটা 3 ডাইমেনশন ফিগারে হয়ে যাবে। এইটা আর বলো, কার কি প্রশ্ন আছে? আচ্ছা, সেটটা শুরু করি নাকি? তোমরা না ডেমো দিলে আমি তো প্রশ্ন কিভাবে আসবে, ডেমোর সঙ্গে প্রশ্নগুলো জড়িয়ে আছে। মানে সবসময় সব কিছু মনে পড়বে তা নয়, তুমি যখন যেটা পড়াবে ডেমো দেবে তখন কিন্তু বেরিয়ে আসবে, অটোমেটিক্যালি কোশ্চেনগুলো বেরিয়ে আসবে। ডেমো দিতে হবে, ডেমো না দিলে হবে না। আর আমার ওই ক্লাস 10-এর দেখবে আমি ভিডিও করেছি, ওগুলো দেখবে, বুঝলে, অনেকটা তোমাদের আইডিয়া হবে। মানে অন্তত ওই লেভেলগুলো তো তোমরা অনেকে পড়াও না বা পড়াও নি, গ্র্যাজুয়েশন লেভেলটা নিয়ে পড়া আছে, কিন্তু ওই লেভেলগুলো ভিডিওগুলো দেখবে, সেই জন্য আরও করা হচ্ছে তোমাদের যাতে একটু হেল্প হয়, বুঝতে পেরেছো? স্ট্যাটিস্টিক্সের আর এই কোয়াড্রিক ইকুয়েশন করা হয়েছে। আস্তে আস্তে তোমাদের ইন্টারভিউর আগে ক্লাস 10-এর মেন টপিকগুলো শেষ করে দেবো। বলো, সেট কাকে বলে, তোমাকে জিজ্ঞাসা করবো। সেটা যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিং অবজেক্টস। বাংলায় বলো। বাংলায় বস্তু সমূহে সুসংহত সজ্জাকে সেট বলে। স্যার বলছি আমি, কোনো বস্তু সমূহের সমাহার বা সমষ্টিকে যদি সেট বলবো, যদি সমাহারটি সুসংগত হয় অর্থাৎ ওয়েল ডিফাইন হয়, এবং সমাহারের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হয় অর্থাৎ আচ্ছা, distinct সেটের বাংলা কি জানো? হ্যাঁ বস্তু গুচ্ছ বা এরকম কিছু। হ্যাঁ, সেটের বাংলা সেটই, বুঝতে? যেমন চেয়ারের বাংলা চেয়ার, এটা তোমাকে কনফিউশন করার জন্য এরকম জিজ্ঞাসা করতে পারে। সেট তো ওইভাবে আমরা ইংলিশে পড়েছি যে সেট, সেট কি, সেটের কোনো স্পেশাল করে কোনো নেই মানে বা বাংলা মানে নেই, সেটের বাংলা সেটই। সেটটাকে আমাদের কীভাবে ডিফাইন করছি সেইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এটা এমটি সেটের উদাহরণ দাও তো। একদম এমটি সেট উদাহরণ হতে স্যার বাস্তব উদাহরণ দাও। x স্কয়ার সমান -1 যেখানে x বিলংস টু r। এটা বলছো তো? মানে x এর কোনো রিয়াল মান পাওয়া যাবে না, যার জন্য একটা স্কয়ার টার্মের ভ্যালু মাইনাস হবে। ঠিক। আর একটা বাস্তব উদাহরণ চাইছি, এটা তো তুমি ম্যাথামেটিক্যালি দিলে। ক্লাসে সমস্ত বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, ক্লাসে সমস্ত বুদ্ধিমান ছেলে, এটা সেটই হবে না, কারণ বুদ্ধিটা, এটা সেটই হবে না কারণ বুদ্ধিটা কিভাবে ডিফাইন করব, বুদ্ধির তো কোনো ডেফিনেশন নাই। ঠিক, ওটাই তো বলেন স্যার যে মানে সেট হবে না এরকম কিছু এক্সাম্পল। না সেট তো হতে হাই হবে, সেট হবে, সেটটাকে তো ডিফাইন হবে, তারপরে হ্যাঁ, তো কিন্তু- বিষয়টা আসছে। কিন্তু কোনো এলিমেন্ট থাকবে না। আচ্ছা, আমি এইভাবে যদি বলি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম, দেখো এইখানে সচিন তেন্ডুলকর এখন কি মেম্বার? ধরো সচিন তেন্ডুলকরকে নেওয়া হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে, সচিন তেন্ডুলকর তো এখন খেলে না, তাহলে এটা একটা এমটি সেট, ঠিক আছে? এভাবে বলতে পারো। বা তোমাকে বলা হলো যে যেটা একটা অবাস্তব ঘটনা,
যেটা কখনোই স্যার ঘটবে এটা তো সেটই গঠন করতে হবে। দু নম্বর যেটা বলছেন সচিন টেন্ডুলকার, মানে এটা বিল্ড আপ করে যদি বলি, মানে সেই বিল্ড আপ ফর্মে যদি লিখেন এটা, তাহলে তো মানে লেখাটাই হচ্ছে না ঠিকঠাক করে। না না, আমি এটা বাস্তব, আমি এটা তো এই ম্যাথামেটিক্যালি দিচ্ছি না, আমি বলছি যে তোমাকে বলা হলো ইন্ডিয়ান স্যার ক্রিকেট ওটাকে টিম, ইন্ডিয়ান ক্রিকেট টিমে তো 11টা মেম্বার থাকে, তাই তো? তাই সেই মেম্বারদের মধ্যে কি সচিন পড়বে? নেই, তাহলে সচিনকে দ্বারা যে সেটটা তৈরি হবে সেটা এমটি সেটই হবে, কারণ সচিন তো নেই ওখানে। আর একটা বলো তো, একটা অবাস্তব সেট যেটা কখনোই হবে না। সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে 0 নিলাম, সেট অফ ন্যাচারাল নাম্বার তো সেট, কিন্তু যদি 0কে ধরা হয় তাহলে এটা কি এমটি সেট হবে? তো ন্যাচারাল নাম্বারের মধ্যে 0 নেই, কখনো থাকতেও পারে না। ঠিক আছে, এবার বলো একটা সিঙ্গেলটন সেটের এক্সাম্পল, এগুলোই ধরবে, এক পদি সেট। x - 2 = 0 এমন একটা সমীকরণ। এটা বলছো তো? হ্যাঁ, এতে একটা এলিমেন্ট আছে x = 2। একটা x = 2 এর জন্য স্যাটিসফাই হবে। আর একটা বলো তো কেউ। আচ্ছা, এই সেটটা কি সিঙ্গেলটন না এমটি সেট? সিঙ্গেলটন স্যার। এইটা ওটা তো ভয়েড সেট। ভয়েড সেট মানেই তো এমটি সেট, তাই তো? হ্যাঁ এটাই আবার নাল সেট। সেকেন্ড ব্র্যাকেটে ফাই মানেই হচ্ছে, এখানে কিন্তু একটাই, কারণ ফাই তো যে কোনো সেটের সাবসেট, ফাই যে সাবসেট অফ এপি সেট, এই একটা সেট, তাহলে এটা সিঙ্গেলটন সেটই হবে। বুঝতে পেরেছো? এটা এটা অনেকে ভুল করে, এইটা এমটি সেট হবে, এইটা কিছুই নেই, এটা নাল সেট বা ভয়েড সেট, এমটি সেট, যাই বলো। নেক্সট, আচ্ছা সিঙ্গেলটন সেট যদি বলে কাকে বলে, ডেফিনেশন বলো। ফাইনাইট সেট কাকে বলে? যখন একটা সেটের মধ্যে একটি মাত্র এলিমেন্ট থাকবে তাকে সিঙ্গেলটন সেট বলবে। আর যখন ইনফাইনাইট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকলে ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকলে ফাইনাইট সেট। আর কেউ কিছু বলছো? একটা ফাইনাইট সেটের উদাহরণ হচ্ছে যে স্যার এমন জোড় সংখ্যা 100 থেকে ছোট, সেই সব জোড় সংখ্যাটা একটা ফাইনাইট সেট হবে। হ্যাঁ, 2 4 6 8 করে যেমন যাবে। দেখো কিউ রুটস অফ ইউনিটি, এই দেখো কিউ রুটস অফ ইউনিটি, এর তো এইগুলো ছাড়া তো রুট নেই, তাহলে এটা একটা ফাইনাইট সেট, তাই তো? হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট কিভাবে প্রকাশ করা হয়, একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট কিভাবে ডিনোট করা হয়? n of a, তাহলে এখানে এন অফ এস, বা এইভাবেও করা হয়, তাই তো? cardinality of the set। কার্ডিনালিটি যা, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট একই। আচ্ছা, সেটের মধ্যে কোনো এলিমেন্ট কি রিপিট হতে পারে? না স্যার। হ্যাঁ, ডেফিনেশনেই আমাদের বলা আছে ডিস্টিংক্ট অবজেক্ট হতে হবে, ডিস্টিংক্ট, আলাদা আলাদা হতে, এটা একটা সেট হবে না। স্যার ওই এন অফ এস এর নিচে যেটা লিখলেন ওই মানে সিম্বলটা ভুলে গেছি, ওইটার নাম কি? এটা মানে এস ইকুয়ালস নিচেটা এন অফ এস এর নিচে ইকুয়ালস টু এটা? 3 দিয়ে ওটা কি এটা- কার্ডিনালিটি? হ্যাঁ, কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্ট একই বিষয়, দুটো সেম, এটাও যা এটাও যা, শুধু আলাদাভাবে ডিফাইন মানে ডিনোট করা থাকে।
এটা একই সেট, এটাও যায় এটাও যায়, শুধু এটা হচ্ছে রোস্টার মেথডে, এটা সেট বিল্ডার ফর্ম আছে। আচ্ছা, সেট থিওরির জনক কাকে বলা হয় জানো? ক্যান্টারকে। হ্যাঁ, দ্য মডার্ন সেট থিওরি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই জার্মান ম্যাথামেটিশিয়ান জর্জ ক্যান্টর। আরেকজন আছে, জর্জ বুল। আরেকজন হচ্ছে রিচার্ড ডেডিকাইন্ড। আচ্ছা, এখন এই বছর ম্যাথামেটিক্সে নোবেল কারা পেল গো? স্যার ম্যাথমেটিক্সে তো নোবেল হয় না, অ্যাবেল হয়। কেন গো, ম্যাথামেটিক্স কি দোষ করলো? ম্যাথামেটিক্স ছাড়া কারো চলবে না? আমাদের সাবজেক্টটাকে নিয়ে এত বড় একটা মানে অপমান করা হচ্ছে। এটা ম্যাথামেটিক্স ছাড়া ফিজিক্স চলতে পারবে, কেমিস্ট্রি চলতে পারবে? কোনো কিছুই হবে না। স্যার বলছি এইচএস এর বইয়ে মানে সেটের ডেফিনেশনে মানে 3টে কন্ডিশন দেওয়া আছে। আর 3 নম্বর কন্ডিশনটা একটা আছে এরকম যে ও মানে সেটের এলিমেন্ট গুলোর মধ্যে ক্রম নিরপেক্ষ হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হতে হবে। তাই এইটা কি স্যার মানে দরকার মানে বলা? অর্ডারটা এবার ওটা যদি সেটটা ধরো, আমি বলছি যদি আমরা কমপ্লেক্স নাম্বারটা বলি ওখানে তো অর্ডার মেনটেন হয় না। হ্যাঁ, কিন্তু যদি ধরো এ ক্রস বি বার করছি, এটাতে একটা অর্ডার আছে, এটাও তো একটা সেট, তাই না? দেখো এ ক্রস বি সাবসেট, আরটা যদি এ ক্রস বি এর সাবসেট হয় তবেই তো রিলেশনটা ফর্ম করে, তাহলে এখানে অর্ডারটা ম্যাটার করছে না? স্যার মানে অর্ডার বলতে মানে এলিমেন্ট গুলোর মধ্যে অর্ডার, মানে সাপোজ 1 2 তুমি সিঙ্গেল সেটের এর মধ্যে অর্ডারটা 1 তারপরে 4 তারপরে 5 এরকম বলছো নাকি? না স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সাপোজ কমপ্লেক্স নাম্বারে আমি যদি জিনিসটা বলি, কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্সে বলে তো অর্ডার থাকবে, কমপ্লেক্সে বলে কমপ্লেক্স নাম্বার সেট দিতে হবে না যদি বলে যে ছোট থেকে বড় সেট। হ্যাঁ বলো। না স্যার, আমার কোশ্চেনটা এটাই যে মানে সেটের ডেফিনেশনে মানে অর্ডার মেনটেনটা কি দরকার? মানে এইচএস বই কিন্তু অর্ডারটা দেওয়া আছে যে অর্ডার মেনটেন মানে ক্রম নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ হবে তো, এটা হবে তো। অর্ডার তখনই হবে যখন অর্ডার এই যখন আমাদের এই রকম ভাবে ফর্মটা থাকবে পেয়ার আকারে। তাছাড়া তুমি যদি সেট অফ ন্যাচারাল নাম্বার একের পর 4 লিখলে তারপরে 2 লিখলে, এগুলোতে কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। এখানে তো অর্ডারের কোনো ব্যাপারই নেই, অর্ডার তো এটা অর্ডারটা এখানে নট মানে এখানে অর্ডারটা কোনো ম্যাটারই করে না এখানে, কিন্তু অর্ডার এখানে মেনটেন করছে। কারণ দেখো আমি জিরোটাকে কীভাবে লিখছি, তাই তো? আবার দেখো আই, তাহলে দেখো এই 0 1 আর 1 1 0 0 1 একই, তাহলে অর্ডার মেনটেন করতে হবে, ঠিক আছে? অর্ডার পেয়ার, অর্ডার মেনটেন করতে হবে সেটে। কারণ এই এলিমেন্ট আর ওয়াই কমা এক্স কিন্তু এক নয়। এবার ধরো আমি ফের আবার এক্স ওয়াই লিখছি, হবে? কারণ এলিমেন্টে রিপিট হয়ে যাচ্ছে। আর বলো, এবার আমি বলি অর্ডার অফ দ্য সেট কি হবে, কাকে বলে? একটা সেটের অর্ডার কাকে বলবো? সেটা যতগুলো এলিমেন্ট থাকে সেটাকে। একটা সেটে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে ফাইনাইট অর্ডার হয়, আর ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট হলে কি বলি আমরা? ইনফাইনাইট অর্ডার বলি, তাই তো? হ্যাঁ, তাহলে অর্ডার অফ দ্য সেট মানে হচ্ছে একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, যদি ফাইনাইট থাকে তাহলে সেই সেটটা অর্ডার ফাইনাইট, আর যদি ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকে তাহলে ইনফাইনাইট সেট। তার মানেই হচ্ছে যে কার্ডিনালিটি অফ দ্য সেট ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য সেট, তাই তো? যদি এ একটা সেট হয় তাহলে এর কার্ডিনালিটি মানে এন অফ এ ইকুয়াল টু কি নাম্বার অফ নাম্বার অফ এলিমেন্টস
অফ দি সেট। ঠিক আছে, তাহলে অর্ডারটা ফাইনাইট হবে সেটটা ফাইনাইট হলে, আর অর্ডারটা ইনফাইনাইট হলে তাহলে সেটটা ইনফাইনাইট অর্ডার হয়ে যাবে। এবার তুমি বলো, আমি একজন করে জিজ্ঞেস করবো। অসীমই বলো, কোনো একটা সেটের অর্ডার 0 হয়? হাই এর অর্ডার 0। হাই একটা সেট, তাই তো? ইন্দ্রাণী বলছে হয় না। এটা আমরা প্র্যাকটিক্যালি এক্সামে লেভেলে অঙ্ক করেছি, যেমন বলি না যে মানে পাওয়ার সেট অফ, বলি যে 1 একটা এলিমেন্ট আছে, মানে ওখানে তো কিন্তু আইডেন্টিটি যখন অর্ডার অফ এ ইকুয়াল টু 3 হলে আমরা সে বলতাম না যে এ টু দি এ এর কিউব ইকুয়াল টু 1, তো এরকম ভাবে তো 0 মনে হয় কোথাও পড়িনি। দেখো অর্ডারের ডেফিনেশনে দেখবে বলা আছে সেটটাকে ফার্স্টে কি নন এমটি হতে হবে। হ্যাঁ, নন এমটি হতে হবে। বুঝতে পেরেছো? সেটকে নন এমটি না হলে অর্ডার ডিফাইন করা যায় না। নন এমটি মানে ফাইনাইট বা ইনফাইনাইট হতে পারে, তাই না? সেই হিসাবে অর্ডার দেখবে কোনো দিন 0 লেখা হয় না, একটা সেটের অর্ডারকে কখনো 0 লেখা হয় না। হাইটা কি একটা এমটি সেট, ঠিক আছে? তাহলে ওরা অর্ডার কি লিখবে? কিছুইতে নেই, 0 একটা সংখ্যা, কিন্তু ওইভাবে রিপ্রেজেন্ট করা হয় না। অর্ডার মানে ফার্স্ট অফ অল আমাদের সেটটাকে নন এমটি হতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে নন এমটি কথা দেখবে লেখা থাকে, তাহলে সেটের অর্ডারের ক্ষেত্রে সেটটাকে আমাদের নন এমটি হতে হবে, তারপরে অর্ডারটা ডিফাইন করা যাবে। এবার বলো দুটো সেট এ আর বি কখন ইকুইভ্যালেন্ট হয়? স্যার তাহলে মানে আগের কোশ্চেনটাতে যেটা বললেন যে অর্ডার কোনো সেটের অর্ডার 0 হতে পারে না। না, আচ্ছা, তাহলে স্যার ওই এমটি সেটের মানে এমটি সেট তাহলে তো স্যার একটা মানে সেট, তাহলে ওই সেটের তাহলে অর্ডার ডিফাইন হয় না, অর্ডার 0 কখনো বলা হয় না। কোনো একটা সেটের অর্ডার দেখবে 0, শুনেছো কোথাও? শুনেছি স্যার, ওটা মানে বড় কথা হচ্ছে না, মানে ডেফিনেশন অনুযায়ী জিনিসটা কি যাচ্ছে না মানে। না, ডেফিনেশনে অর্ডারের ডেফিনেশন অনুযায়ী ওটা হবে না, কারণ অর্ডার যখনই বলবে তোমাকে নন এমটি বিষয়টা কিন্তু বলতে হবে। আচ্ছা, কিন্তু স্যার একটা জায়গায় মানে তুমি যখন আমি কার্ডিনালিটি ডেফিনেশন বলবে ফার্স্টই দেখবে বলা থাকবে যে এ বি এ ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট, আর তার মধ্যে এই স্মল এন দিয়ে যখন রিপ্রেজেন্ট করা হবে না একটা সেটকে, তখন নাম্বার অফ এলিমেন্ট এনটা লাগাচ্ছি, তাই না? বুঝে গেল? এই একটা ফাইনাইট সেট আর এন বিলংস টু, কিন্তু এটা ন্যাচারাল নাম্বার। কার্ডিনাল নাম্বার অফ এ, এন অফ এ মানে কার্ডিনাল নাম্বার অফ এ। তাহলে কার্ডিনাল নাম্বার তো একটা আছে, বলো এবার এই এনের মধ্যে কি 0 থাকে? ন্যাচারাল নাম্বারের মধ্যে তো 0 নেই। রিলেশন বলে বুঝলাম না, এটা অর্ডার 0 হয় না, কোনো একটা সেটের অর্ডার 0 হয় না, হয় ফাইনাইট হবে ইনফাইনাইট হবে, 0 অর্ডার হয় না। তাহলে দুটো সেট, এবার বলো যে দুটো সেট কখন ইকুইভ্যালেন্ট হয়? কার্ডিনালিটি যদি সেম হয়ে যায়, কার্ডিনালিটি অফ এ সেট ইকুয়াল টু কার্ডিনালিটি অফ বি সেট, যখন এটা হবে তখন এ আর বিকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো। সেটে বহু কিছু আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেগুলো থেকে কোশ্চেন ধরলে ইন্টারভিউ ধরবি, সেট থেকে কোশ্চেন ধরবি। এবার বলো ইউনিভার্সাল সেট কাকে বলে? বলছে ইন এ গিভেন টোটাল নাম্বার অফ এলিমেন্ট। টোটাল নাম্বার অফ এলিমেন্ট তো ওটা কার্ডিনালিটি হয়ে গেল।
বলছে ইন এ গিভেন কনটেক্সট, বলছে ইফ এ সেট is the superset, আচ্ছা সুপারসেট সম্বন্ধে আইডিয়া আছে? সুপারসেট অফ অল দ্য সেটস, then the set is called universal set. না এইভাবে বলতে হবে, অল এলিমেন্ট কন্টেন্টস ঠিক আছে, বলছে ইফ এ সেট ইজ দ্য সুপারসেট অফ অল দ্য সেটস, মানে সমস্ত সেটের যে সুপারসেট, বুঝে গেল? ধরো ডায়াগ্রাম দিয়ে তোমরা এগুলো পড়েছো আমি জানি, এখানে আমরা এই এই জায়গাটাকে লিখি, তাই তো? টোটাল এর ভিতরে ধরো সেট আছে এ, আর একটা সেট আছে বি, আর একটা সেট আছে ধরো, এবার এদের মধ্যে আবার আর একটা সেট এইভাবে থাকতে পারে সি। তাহলে দেখো এ সুপারসেট ইউ, বি সুপারসেট ইউ, সি সুপারসেট ইউ, আবার বি ইন্টারসেকশন সি সুপারসেট ইউ। তার মানে যে সবার সুপারসেট সেই হয়ে যাবে ইউনিভার্সাল সেট, বুঝে গেল? সুপারসেট মানে সব থেকে বড় যে সেটটা, কিন্তু ওই সেটের মধ্যে এরা কন্টেন্ট হতে হবে, এ বি সি এইগুলো। এইখানে বাইরে নিয়ে এলে তখন হবে না, তুমি এটাকে এখানে রাখলে তাহলে কিন্তু হবে না। মানে ইউনিভার্সাল সেটের মধ্যে সবাই কন্টেন্ট হবে এবং সবার সুপার সেট হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট, যেটা আমরা ইউ দিয়ে ডিনোট করি, বা কোনো কোনো বই দেখবে ক্যাপিটাল এস দিয়েও করছি। এবার চলে আসি পাওয়ার সেট। বাংলায় কি বলে গো পাওয়ার সেটটাকে? সূচক সেট হবে। কি বলছো? সূচক সেট হতো কথা। ঠিক, সূচক সেট। পাওয়ার মানে এখানে সূচক। ইন্ডেক্স সেট হয় নাকি? কি গো? হ্যাঁ স্যার, ইন্ডেক্স সেট তো আছে নামটা। ওটা আলাদা আছে নাকি? না মানে ওখানে নাম্বার, মানে আমরা যখন লিখি না যে কোনো একটা সেটকে, মানে সাপোজ আমি এফ কে লিখছি, এফ ইকুয়াল টু এ আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু আই, যেখানে আইটা হচ্ছে ইন্ডেক্স সেট। মানে ওই সেটের এলিমেন্ট গুলোর সঙ্গে সাপোজ আলফা এবং এই সেটের একটা এলিমেন্ট করছি, মানে একটা করসপন্ডিং যে 1-1 রিলেশন আছে। যেমন আমরা যে ন্যাচারাল নাম্বারটাকে সিকোয়েন্স লিখি, সিকোয়েন্সের ক্ষেত্রে কি মানে আমরা যে লিখছি না এক্সএন, হ্যাঁ এখানে এনটার সাথে ন্যাচারাল নাম্বার যে একটা 1-1 করসপন্ডিং আছে, ওই যে এনটা ক্ষেত্রে প্লে করছে একটা অ্যাজ এ ইন্ডেক্স সেট। আর সূচক সেট, এই পাওয়ার সেটটাকে বাংলায় কি বলে বললে জানো? আচ্ছা বেশ, ওটা পরে হবে, আগে পাওয়ার সেটের ডেফিনেশনটা বলো। স্যার আমি যেটা বললাম এটা কি ভুল বললাম কিছু? না না, তুমি যেটা বলেছো ইন্ডেক্স সেট বলেছো, ইন্ডেক্স সেট পাওয়ার সেট এক জিনিস নয় তো, বুঝতে হ্যাঁ পারছো? সেটাই। পাওয়ার সেট ইন্ডেক্স সেট আলাদা বিষয়। পাওয়ার সেটের না স্যার, ডেফিনেশন আমি ইন্ডেক্স সেটের জন্য জিজ্ঞেস করলেন, সেজন্য ওটাই বললাম। হ্যাঁ ওইটা ঠিকই বলেছো, ঠিক আছে। স্যার পাওয়ার সেটের ডেফিনেশন হবে, পাওয়ার সেট হচ্ছে সেই সেটটা যেটা কন্টেন এমটি সেট এন্ড অল সাবসেট অফ দ্য সেট। দ্য কালেকশনটা বলতে হবে, দ্য কালেকশন অফ সেট মানেই তো কালেকশন, দ্য কালেকশন। স্যার পাওয়ার সেটের বাংলা দেওয়া আছে উপসেট গোষ্ঠী। হ্যাঁ উপসেট গোষ্ঠী, এইটা আমি খুঁজছিলাম। তোমাকে যদি বাংলা সাবসেটের বাংলা কি হবে? হ্যাঁ তাহলে সাবসেটের বাংলা কি হবে? উপসেট আছে, আর সুপার সেটের বাংলা হচ্ছে অধিসেট, ক্লাস 9 এর বইতে। এইসব জিজ্ঞাসা করলেই গেল। গেল আবার কি বলবে, আমার বাংলাটা জানা নেই, ইংরেজিতে বলুন, কারণ আমরা গ্র্যাজুয়েশনটা বাংলাতে পড়িনি, ইংলিশে পড়েছি। কি বলছে বলুন এবার। হ্যাঁ স্যার, আমাদের আবার বাংলাতে সেট ছিল না। হ্যাঁ তাহলে আবার 9-এ যে সেটটা আছে ওটা সিলেবাস বহির্ভূত, ওটা দিয়ে রেখেছে কনসেপ্টের জন্য, ওটা পড়ানো হয় না, বুঝতে পেরেছো? এটা কি জানা? প্রবাবিলিটি হ্যাঁ লেখা আছে যে সিলেবাস বহির্ভূত। প্রবাবিলিটিও দেওয়া আছে 9-এর, পড়ানো হয় না, সিলেবাসের বাইরে। না বাংলা জানতে চাইবে না, তবে
ওরাও জানে না বাংলাগুলো, বললে তো হবে না, আমি এমনি জিজ্ঞাসা করলাম। দ্য কালেকশন অফ অল সাবসেট অফ এ সেট, ধরো সেটটা আমি এসি নিলাম, তাহলে এই সেটের সমস্ত সাবসেট তাদের কালেকশনটা কি বলা হবে? পাওয়ার সেট ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ এস। এস সেটের কোনো একটা সেট, সেই সেটের যত সাবসেট হবে, এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিই একটু। ধরো আমি দুটো এলিমেন্ট নিলাম, তাহলে এর যে সাবসেটগুলো হবে আমি নাম দিলাম A1, তাহলে 1 নিয়ে একটা হচ্ছে A2, এগুলো কালেকশনগুলো কেমন? এখানে 2 একটা হবে। আচ্ছা A3টাকে আমি, তাহলে 5 তো যেগুলো সেটের সাবসেট, তো এটাকে এভাবে লিখবো না, তাহলে এই দুটো হলো। আর কি হবে গো? এ নিজে হবে একটা, আর 5 হবে একটা, তাহলে পি অফ এ, তাই তো, পাওয়ার সেট অফ এ, তাহলে এই কালেকশনগুলো হবে A1 A2 A আর 5, তাহলে কটা কালেকশনে কটা সেট হলো? কটা এলিমেন্ট আছে? 4টে, তার মানে 2 টু দি পাওয়ার 2, তাই তো। তার মানে এখানে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট এ ইকুয়াল টু 2, তাহলে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? n অফ p অফ a 2 টু দি পাওয়ার n। এটার জন্য কিছু আমাদের মাইনাস প্লাস করা দরকার নেই। এবার কন্ডিশন যেটা আছে, যেটা কোশ্চেনটা দিয়েছিল, ওই নন এন্টি প্রপার বলেছে, নন এমটি সাবসেট, প্রপার সাবসেট অফ এ সেট কন্টেনিং 4 এলিমেন্ট ছিল সম্ভবত। নন এমটি প্রপার সাবসেট অফ একটা সেট, মানে 4টে এলিমেন্ট দেওয়া ছিল, তাই তো। ধরো 1 2 3 4 এই হলো। তাহলে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে? কি বলেছিল গো কোশ্চেনটা, মনে আছে? হ্যাঁ ওইটাই পাওয়ার যেটা নন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 না 2 করেছো? তাহলে একে দিয়ে যে 2 হবে। পি অফ এ যেটা হবে, তাহলে সেখানে শুধুমাত্র নন এমটি বলেছে, তাই তো। প্রপার মানে কোনটা কোনটা থাকে না গো? এমটিটা নন এমটি থাকে না, আবার কি ইটসেলফও থাকে না নাকি? তাহলে দুটো বাদ যাবে। হ্যাঁ 2 টু দি পাওয়ার n মাইনাস 2 না না, দিয়ে ওটাই নন হবে। এমটি প্রপার বিষয়টা কি? শুধুমাত্র ইটসেলফটা বাদ যাবে তো। যেমন আমি এটাতে দেখিয়েছিলাম যে এইটা বাদ যাবে, প্রপার বললে। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ তাহলে এটা বাদ যাবে, নন এমটির জন্য এইটাও বাদ যাবে, ফাইলটা বাদ যাবে। দুটো বাদ চলে যাবে। ঠিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেক জায়গায় অনেক বইতে দেখেছি, হ্যাঁ, সমস্যাটা করছে কি, এই প্রপার কেসে এইটাকে, এই যে আমি করা যাবে। এটা এক অনেক কেসে, মানে অনেক জায়গায় এক বাদ দিচ্ছে, অনেক বই আছে আমি দেখেছি। এস কে মাপার বই করা যেটা, কিন্তু 12 এর বই 14 করা আছে। এসকে মাপাতে কি আছে? এস কে মাপাতে 15 করা আছে। একই ইয়ে থেকে পথা থেকে উত্তর কত নিয়েছিল এটা? ওটা 14 দিয়েছিল। ঠিকই তো আছে, ওটা প্রপার বলছে মানে ছোট হবে আর কি প্রপার, তাহলে তো ফাইটা তো ঠিকঠাক হ্যাঁ ছোট হচ্ছে, সেই জন্য ফাইটা এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। যখন নন এমটি কথাটা বলবে তখন ফাইটা বাদ চলবে। সেই জন্য দুটো বাদ যাচ্ছে না, ওই জায়গাটা নন এমটিটা ইন জেনারেল থাকে না, এখানে দিয়েছে। আচ্ছা এটা কেউ চ্যালেঞ্জ করেছে, কে জানে, চ্যালেঞ্জ করতে পারে এটা। হ্যাঁ করেছে অনেকজন। যাদের নাম্বার দেওয়া হয়েছে 14 জন্য, তাদের তো আর বাদ যাবে না, তাদের নাম্বারটা পাবে। এবার পার্টিশন অফ এ সেট বলো, একটু হাই লেভেলের হয়ে যাচ্ছে এটা। পার্টিশন অফ এ সেট মানে হচ্ছে ওই সেটটাকে এমন ছোট ছোট অংশে ভাগ করা হবে যাতে সেই ছোট ছোট কালেকশন গুলো নিয়ে আবার মেন সেটটা ফিরে আসে। হ্যাঁ, সেই পার্টিশন মানে একটা যেমন সেটে, সেলাই করা থাকে না। হ্যাঁ, একটা সেটের যে সাবসেট গুলো হবে এই a1 লেসার ইকুয়াল টু a2 লেসার ইকুয়াল টু এভাবে যাবে, ডিসজয়েন্ট হবে, তাই তো। প্রত্যেকটা সেট হ্যাঁ, ডিসজয়েন্ট হবে, তাহলে ডিসজয়েন্ট হওয়ার পর তাদের ইউনিয়নটা আবার ওই সেটের সঙ্গে ওই সেটটাই ফিরে আসে। ফিরে আসবে, এটাই পার্টিশন। মানে ইন্টারসেকশনটা কি হবে? মানে এই ইন্টারসেকশনটা ফাই হবে। ফাই হবে।
স্যার শুধু যদি পার্টিশন বলে তাহলে সেক্ষেত্রে স্যার জয়েন্ট ডিসজয়েন্ট দুটোই তো হতে পারে। শুধুমাত্র মানে শুধুমাত্র যদি পার্টিশন বলে তাহলে তো জয়েন্ট ডিসজয়েন্ট দুটোই হবে, কারণ অনেক জায়গায় আমরা মেনশন করে দিই বা দেখি যে ডিসজয়েন্ট পার্টিশন এরকম হয়। হ্যাঁ ডিসজয়েন্ট, এখানে বিষয়টা হচ্ছে পার্টিশনটাকে ভালো রকম যদি আমি বলি যে ডেফিনেশন অনুযায়ী লিখি, দেখো যেটা আসছে সেটা হচ্ছে যে ফার্স্টে যে লেট আমরা একটা ধরে নেবো সেট, নন এমটি সেট ধরে নেবো, লেট এ বি এ নন এমটি সেট অ্যান্ড ক্যাপিটাল এস এটা ইন্ডেক্স সেট হিসাবে ধরা হচ্ছে। এই আলফা আলফা বিলংস টু এ, মানে এই সেটটা আবার নন এমটি আছে, তাহলে ইজ দ্য কালেকশন of non-empty subset of A. তাহলে এটা একটা নন এমটি কালেকশন এর সেটটা, তাহলে এটা কি ইন্ডেক্স সেট, তাই তো? তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স সেট। Then S will be a partition of S. If union of A alpha, কোনটা ফিরে আসবে? এই সেটটাই ফিরে আসবে। ইন্ডেক্স সেটগুলোর ইউনিয়নটা আমাদের মেন সেটটাই ফিরে, এটাতে নন এমটি কালেকশন হবে। আর অ্যান্ড এআই ইন্টারসেকশন এ জে, এটা কি হয়ে যাবে? ফাই, যেখানে আই আর জেটা বিলংস টু ক্যাপিটাল এ আর আইটা নট ইকুয়াল টু জে। বুঝা গেল? তাহলে আলটিমেট ডিসজয়েন্ট কালেকশন, এই ইন্টারসেকশনটা ডিসজয়েন্ট, মানে প্রতিটা সেট কিন্তু ডিসজয়েন্ট হবে। এবার তুমি কি বলছিলে এবার বলো তো মহসিন। হ্যাঁ মানে পার্টিশন যদি বলি আর কি, যে কোন মানে পার্টিশন মানে পার্টিশন কালেকশন আর কি, তাহলে সেক্ষেত্রে ওটা জয়েন্ট ডিসজয়েন্ট দুটোই মানে হতে পারে আর কি, মানে মানে এভাবে পড়েছিলাম আর কি, অতটা স্যার ডেফিনিশন অনুযায়ী করি না। এবারে তুমি দেখো আই ইকুয়াল টু যদি জে ধরো, তাহলে এখানে কি ফাই বলতে পারবে? এআই ইন্টারসেকশন এআই সমান এআই হয়ে যাবে, তাহলে ডিসজয়েন্ট হচ্ছে না, সেজন্য আইটা নট ইকুয়াল টু জে বলার দিন। তারপরে তুমি যেটা বলছো যে ওটা ইকুয়াল হলেও হবে, তাই তো? ইকুয়াল হলে কিন্তু হয় না পার্টিশন। না না পার্টিশন হলে ডিসজয়েন্ট হতেই হয়। পার্টিশন তাহলে হলো, পার্টিশন মানে তো আমরা দেখি যে সম্পত্তি দেবে পার্টিশন হয়, বাড়ি ঘর দেখবে ভাগ বাটার সময় পার্টিশন করে দেয় না, আলাদা আলাদা করে দেয়, তার মানে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট না হলে পার্টিশনের তো মিনিংটাই পাল্টে যাচ্ছে, ঠিক আছে? না স্যার, হ্যাঁ আচ্ছা বলো, ধরো তোমরা দুই ভাই, আমার স্যার এবার তোমাদের মধ্যে পার্টিশন হবে, সম্পত্তি বা বাড়ি ঘরে জমি জায়গা সব পার্টিশন হবে। পার্টিশন মানেটা কি তুমি তাহলে কি বলবে? রিমান ইনফো পরে পড়েছিলাম, রিমানে ওইভাবে হয়তো বিষয়টা বলেনি, তুমি যেটা বলছো আমি বুঝেছি, যেমন কিন্তু রিমানে বিষয়টা এই সেটের মতো এইভাবে বিষয়টা বোঝে না। রিমানে যে পার্টিশনটা করা হচ্ছে সাব ইন্টারভ্যালে ভেঙে, ঠিক আছে, সাব পার্টিশনগুলো লেন্থ থেকে নেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে লেন্থগুলো তো ইকুয়াল হচ্ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ নর্ম যেটাকে বলি, ওই পার্টিশনটা আলাদা, হ্যাঁ 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 ওইটা ওই সেটে পার্টিশনটা বলা হয়েছে, বুঝতে পেরেছো? ওই পার্টিশনটা অর্ডার পেয়ার করতে হবে, সব সেম হয়, ওই পার্টিশনটা এই সেন্সে নয়। তুমি ওটা ঠিকই বলেছো, ওটা ওই রিমানের সেন্সে যখন আমরা ইকুয়াল নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ওগুলোকে ব্রেক করি, তখন ওই পার্টিশনগুলোকে লেন্থের হিসাবে ওগুলো ধরা হয়, ইকুয়াল নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ভেঙে দেওয়া হয়।